দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। এত বড় ক্ষতিটা স্বরাষ্ট্র উপদেষ্টা করে ফেললেন এই বাচ্চা বাচ্চা একেবারে নাদান ছেলেগুলার। মানে কষ্টই লাগছে। মব বন্ধ হয়ে যাবে, মব থাকবে না, হাইরে খাবে কি, করবে কি, এমন অসহায় করে দিলেন। মানে গাছে তুলে মই তুলে নিলে। আগে সেনাবাহিনী একটুখানি দুষ্টামি করেছে, বলে যে সেনাবাহিনী নাকি মব বন্ধ করে দিয়েছে, হাপিত্তি সে মরে যাচ্ছে। দেখেন না মব বন্ধ, রিয়াদকে ধরায় দিল গুলশানে। মব আর হয় না, রিয়াদের মতো লোক দিয়ে তাদের কি কাজ। আচ্ছা, সেই গল্পে যাব, তার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে। এই দেশে একমাত্র দল বোধহয়, দেখেন, যারা একটা বিপ্লবের মধ্যে দিয়ে বিপ্লবী তরুণ সমাজ তৈরি হলো, তরুণ সমাজ তৈরি হওয়ার পরে নিমেষেই, রাতের নিমেষেই শুরু করে দিল কোথায় কোন চান্দাবাদী আছে, এবং একটা পুণ্যের কাজ বেছে নিল তারা। আওয়ামী লীগ নিধন, আওয়ামী লীগ ধরো, কিছু জেলে দাও, আর কিছু হচ্ছে আওয়ামী লীগ থেকে পয়সা কামায় 20 লাখ চাও, 5 লাখ টাকা পাইলে পরে ছেড়ে দাও, আর না হলে জেলে দাও। এবারে যত যখন মোটামুটি জমে উঠছে, তখন পাবলিক এসে বললো এটা কি, এইরকম তরিকা তো বাংলাদেশের আগে ছিল না, কি নতুন তরিকা শুরু হলো 5ই আগস্টের মধ্যে দিয়ে। অদ্ভুত তরিকা, সেই অদ্ভুত তরিকা, অদ্ভুত ব্যবসা মানুষ খুব একটা সহ্য করলো না। মানুষের প্রতিক্রিয়া দেখে বাংলাদেশ সেনাবাহিনী মে মাস নাগাদ এসে বললো, নো টাল্টি বাল্টি, মব আর চলবে না। এটা বলার পরে কিছু না কিছু কাজ হয়েছে, কাজ হয়ে কমে আসলো। উপদেষ্টারা মাঝে মধ্যে মবরে কয় এটা তো প্রতিহিংসা, ভেতরে ভেতরে বোধহয় সাপোর্ট দেয়, বাইরে অন্তত বলা শুরু করলো যে মব টলারেট করা যাবে না, টলারেট করা যাবে না। আবার তারা বলে, আর যারাদের দিয়ে মব করা এরা আবার বেশি বেশি করে। উপদেষ্টারা কয় জিনিস সহ্য করা যাবে না, এটা গেছে। কিন্তু দেখবেন যে এপ্রিল মের দিকে, মার্চ এপ্রিল মে, এই সময়টা এরকম একটা সিচুয়েশন গেছে। এরপরে এসে দেখলো যে না, এই জিনিস তো সামাল দেওয়া যাচ্ছে না, এগুলো তো বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সরকার তো এখন বলে যে এনসিপি পেছন থেকেই নেই সরে যাচ্ছে। যে এনসিপি যে কেমনে ভেনিশ হইলো সেটা বলছি আপনাদেরকে। একটা কাহিনী বলি আপনাদের। দেখেন, বাংলাদেশে একটা সময় ছিল, ভদ্র সমাজে কথাবার্তা হলে সন্ধ্যার পরে, মানে ইয়াং ছেলে পেলে তো দূরের কথা, ভদ্র মানুষ ঘরের বাইরে যায় না। বড় মানুষ সাধারণত সন্ধ্যার আগে ঘর নিয়ে ফেলে। বড় জোর বাজার গুলা খোলা থাকতো একটু মাগরিবের আজান পর্যন্ত বা এশা পর্যন্ত। কোনো কোনো হাটে ঘাটে মাঠে বাজারে, ঢাকা শহরে দোকানপাট গল্প বিস্তর পাড়ায় খোলা থাকতো। কি হতো যে রাতের বেলায় চলাচল করে কারা, রাতের বেলায় বাইরে পাবেন পুলিশ আর চোর, চোর চোরের কামে আর পুলিশ চোর ধরার কামে। এই সিচুয়েশন চলতে হতে আস্তে সাংবাদিকের সংখ্যা বাড়লো, তার রাতে মিলে হলো চোর, পুলিশ আর সাংবাদিক, 3 শ্রেণী। 5 আগস্ট 2024 এই আন্দোলন, অভ্যুত্থান, শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে নতুন এক জাতি, এক শ্রেণী আবিষ্কার হলো। এই শ্রেণী রাতের বেলা ছাড়া কাম করে না, রাজনীতিও করে রাতের বেলায়। মানে ধান্দাবাজির যে প্রক্রিয়া, রাজনীতির সাথে মিশেল ঘটানো, এইটা তারা রাত ছাড়া পারে না। এরা সারাদিন ঘুমায়। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলবো এবং স্পষ্ট প্রমাণ দিয়ে বলবো। সারা রাত তারা ধান্দা মারে, ধান্দার মধ্যে সাইনবোর্ড থাকে রাজনীতির, আর সারা দিন ঘুমায়। আসেন কেমনে, তার আগে বলি, বাংলাদেশে ব্যবসা কিন্তু জমজমাট ব্যবসা হইলো মব ব্যবসা। মানে আপনার মৌকা বুঝতে হবে, আপনি কখন শেখ হাসিনা বিরোধী, কখন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কখন আপনি জয় বাংলা স্লোগান দিবেন, কখন বঙ্গবন্ধু তেল মারবেন, আবার কোন দিন শেখ হাসিনার পিন্ডি চটকাবেন, বঙ্গবন্ধুর পিন্ডি চটকাবেন, এটা বুঝতে হবে। এটা যদি বুঝেন বিনা পুঁজিতে, এর চেয়ে যার জমজমাট ব্যবসা না, এটা 24 গণ অভ্যুত্থান খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, আসেন এবার উদাহরণের পালায়। এই যে গুলশানের রিয়াদ চাঁদাবাজি কখন করছে? স্বামী একটারের এই হাজবেন্ডের কাছে টাকা আনতে কখন গেছে? ভোরবেলায় উপদেষ্টা আসিফের সাথে কয়টার সময় কথা বলছে? সব দেখবেন ভোরে। সারা রাত তারা ধান্দা করে বেড়ায় চান্দাও নিতে গেছে ভোরবেলায়, সকালবেলায়, মধ্যরাতে। আর চান্দার যে গডফাদার, উনিও হাঁসের মাংস খাইতে গেছে নাকি ভোরবেলায়, এবং যায়, রেগুলার যায়। এইটা সারা বাংলাদেশেই এই ঘটনা বাস্তব সত্য। সবচেয়ে বড় ভুক্তভোগীকে জানেন? এই যে এখন যে কিছুটা কমছে না, স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে কেন আফসোস করলাম, বেচারা কইছে মব ঢাকার শহরে কমছে, কিন্তু ঢাকার বাইরে এখনো আছে কিছু কিছু। তার মানে টাইট একটা আবার দিচ্ছে। যদি টাইট সত্যি সত্যি দেয়, তাহলে এনসিপি ওয়ালার হবে কি? আমি তো এর আগে আপনাদেরকে একটা কন্টেন্টে বলছি, এদের একমাত্র পুঁজি হইল মব। মব ছাড়া, মানে মবে তো জনসমর্থন, জনশক্তি লাগে না।
যে একটা কিছু ঠেকাইতে গেলে হাজার হাজার লক্ষ কর্মী সমর্থক একটা দলের, তাদের তো মব করতে এটা লাগে না, তাদেরকে সবাই আগে প্রথম দিকে সাপোর্ট দিছে। এরা 15-20 জন, প্রথম দিকে 100-200 লোক হইতো, তারপরে 15-20 জন হইলে একটা জায়গায় গিয়ে একটা মানুষকে হুলস্থুল করবে। আর চারদিকে প্রশাসন টশাসন সব জানে এরা বৈষম্য বিরোধী, এরা হচ্ছে সারা দেশে শব্দটা বলে কিন্তু বৈষম্য বিরোধী, এখন এনসিপি বলে না, জানে এরা এনসিপির, কিন্তু বলে যে বৈষম্য বিরোধীরা চাপের মধ্যে রাখছে। তখন পুলিশ, অন্যান্য সংস্থা যারা আছে, সরকার যখন বুঝে যে এদের স্নেহ আছে এদের উপরে, 15-20 জনে মিলে সিদ্ধি হাসিল করে ফেলতো। এখন মবরে যদি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা টান দিছে, তাহলে এনসিপির হবে কি? এরা তো বৈষম্য বিরোধী হইয়া একটা সময় ভাবা শুরু করলো এই যে এরকম কোনো প্ল্যাটফর্ম নাই, বৈষম্য বিরোধী বইলা বইলা তো বেশি দিন খাইতে পারবো না। আস্তে আস্তে এনসিপি গঠন করলো। এনসিপি গঠন করে এনসিপির ব্যানারে খুব কম মব করে নাই তাও না, কিন্তু করে বৈষম্য বিরোধী ব্যানারে, সাবেক সমন্বয়ক ব্যানারে, কিন্তু এরা সবই আবার এনসিপির লোক। এই সিচুয়েশন তৈরি করলো, গুলশানে হাঁসের মাংসও খাইলো, আর এই চাঁদার টাকাও তুললো ভোরবেলায়। একটা ঘটনা আপনারা জানেন ফ্লাশ হয়েছে, আমি গুলশান এলাকায় অন্তত আরো 2-4-5টা ঘটনা জানি যে এরা রাতে 2টার সময় গিয়ে একজন মানুষের বাসায় হানা দেয়, গিয়েই করবো আওয়ামী লীগ পাইছি, ফেসিবাদের দালাল পাইছি, তারপরে পুলিশকে ফোন দিবে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিবে। ওসি সাহেব তো তার গোনার বাইরেই, ওসি সাহেবের বড় বড় বস্তারে বলবে এখানে একজন ফেসিবাদ বিরোধী শক্তি আছে, আপনারা দেখছেন না কিছু, তাকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ মনের বাইরে হলেও করছে, কিছু কিছু ক্ষেত্রে তো উৎসাহী করছে, কিছু কিছু ক্ষেত্রে মনের বাইরেও করছে। এই মব বন্ধ হয় সবচেয়ে সন্তুষ্ট যদি বলি, এবং সবচেয়ে হাঁস ফেলে দম ছাড়া গোষ্ঠীটা কারা জানেন? সেটা হচ্ছে পুলিশ। আপনাদের আত্মীয় স্বজনকে যদি ঘনিষ্ঠ পুলিশে থাকে, দেখবেন তারা যে কি ত্যক্ত বিরক্ত এদের এই মবের শেল্টার দিতে গিয়ে। এটা পুলিশের সঙ্গে একটু কথাবার্তা বললেন আপনারা বুঝতে পারবেন। আমি জানি না আনুষ্ঠানিকভাবে তো কেউ এটা স্বীকার করবে না, বলবে না। যাই হোক, আবারও আফসোসের ঠেলায় এনসিপির মব ছাড়া গতি নেই। খেয়াল করে দেখেন তো 5 আগস্টের পরে লাফালাফি একটু কম না? 5 আগস্টে যে কক্সবাজারে কি করতে গেল, অবকাশ যাপন শেষে ঢাকায় ফেরত আসিবার পরে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি একটু পকপক করে, সেনাবাহিনী নিয়ে একটা গরম গরম বক্তৃতা দেয়, আর বাদবাকি কিন্তু নাই। আমার ধারণা, আমার বদ্ধমূল ধারণা, সরকারের সাপোর্ট ছাড়া, সরকার যদি আবার গাড়ি ঘোড়া টাকা পয়সা লোকজন দিয়ে সাপোর্ট না দেয়, মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ ডাকার মতো সাংগঠনিক ভিত্তি তারা 1 বছর তৈরি করতে পারেনি। এবার সিরিয়াসলি বলি, বিপ্লবের পরে এখন পর্যন্ত ধরেন একটা ছেলে, আমি বলি, আমি কিন্তু ছেলেটাকে পছন্দ করি, হাসনাত আব্দুল্লাহ, এই ছেলেটা যদি শুধু মব কেন্দ্রিক না হতো এবং তার যে ডেসিং ভাব, সাহসী ব্যাপার স্যাপার ছিল, এগুলোর মধ্যে সে যদি অধ্যত্ব, বেয়াদবি এবং সে যদি একটা প্রতিহিংসা পরায়ণ না হতো, তাহলে এক হাসনাত আব্দুল্লাহ এনসিপি কে অনেক দূর নিতে পারতো। কিন্তু আজকে বাংলাদেশের মানুষের ঘৃণার একটা বড় অংশ হাসনাত সার্জিসের দিকে, এই দুইজনের দিকে। এই নাহিদ আক্তার বা নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা বরঞ্চ এদের কাছে একটু পিছায় আছে, মানে খারাপ হওয়ার দিক থেকে আর কি। তো এগুলা আফসোসের বিষয়। হতেই পারতো বাংলাদেশে, আমি তো বারবার বলি যে বাংলাদেশের মানুষ একটা নতুন নেতৃত্ব চেয়েছিল, বাংলাদেশের মানুষ একটা বিকল্প রাজনৈতিক শক্তি চেয়েছিল। বাংলাদেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগ দ্বারা ত্যক্ত বিরক্ত এদের শাসন তারা দেখেছে, অপছন্দ করেছে, ভবিষ্যতের জন্য ভরসা রাখতে কষ্ট পায়, জামাত ইসলামীকে অবিশ্বাস করে। ফলে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি হইতে পারত, কিন্তু লোভে হোক বা কর্তা বসদের তাদেরকে যারা নাড়ায়, অথবা জামাত ইসলামী যদি এদেরকে চালিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, তাদের কারণে আরো মিসগাইডেড হয়ে এনসিপি দেখেন না কোথায় যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।